স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা অবশেষে তাদের জমানো টাকা তুলতে পারছেন। বৃহস্পতিবার সকাল থেকেই এসব আমানতকারীরা ভিড় করছেন ব্যাংকের নিজ নিজ শাখায়। প্রাথমিকভাবে 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন তারা, তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীরা চাহিদা মোতাবেক তুলতে পারছেন টাকা। বিস্তারিত মাকদুরা মিতির প্রতিবেদনে। দীর্ঘ অপেক্ষার পর জমানো টাকা তোলার সুযোগ পেলেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার সকাল থেকেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে ভিড় করেন তারা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী 2 লাখ টাকার বেশি তুলতে পারছেন না একজন আমানতকারী। যারা টাকা তুলছেন না তারা পাবেন মুনাফা। দীর্ঘদিন যাবৎ এই সকল ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উত্তোলনের সুযোগ পায়নি। সেই অচলায়নটা ভাঙার চেষ্টা করেছি, ইনশাল্লাহ আজকে সেটা ভেঙেছে। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি আমানত 5 বছর মেয়াদি মূলধনে রূপান্তরিত হবে। তারা পাবেন 3% হারে মুনাফা। এতদিন পর আমানতের টাকা তুলতে পেরে খুশি গ্রাহকরা। টাকা উঠাইতে কোনো সমস্যা হয় নাই। 50-53 হাজার টাকা উঠাইছি। অন্য কোনো প্রবলেম নাই, কাগজপত্রের কোনো কিছু লাগে নাই, আমাদের সবকিছু আপডেট করা আছে। হ্যাঁ, আমি আমার চাহিদা মতো টাকা তুলতে পারছি। মেয়াদি ও স্থায়ী আমানতের ক্ষেত্রেও 20% পরন্ত বিনিয়োগ ও ঋণ সুবিধা পাবেন এসব আমানতকারীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এবারে দেশ বাণিজ্যের বিশ্লেষণ। বছর জুড়েই দেশের অর্থনীতি একদিকে যেমন চাপে ছিল, অন্যদিকে ছিল পুনর্গঠনের। ব্যাংকিং খাতে 2025 সাল ছিল সংশোধনের বছর। অন্যদিকে মূল্যস্ফীতি কমাতে সরকারের যে লক্ষ্য ছিল তা অর্জিত হয়নি। কমেনি ধনী দরিদ্রের বৈষম্য। তবে দেশের অর্থনীতিতে কাঠামোগত সংস্কার, নীতিগত কঠোরতা এবং স্থিতিশীলতার লক্ষণও স্পষ্ট। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিতে সংস্কারের যে ধারা শুরু হয়েছে তা চলমান থাকলে পরবর্তীতে সুফল পাবে জনগণ। কেমন ছিল এবছরের অর্থনীতির হালচাল? বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের পর খাদে পড়া অর্থনীতিকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ ছিল অন্তর্বর্তী সরকারের হাতে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় 2025 সাল ছিল সংস্কার আর পুনর্গঠনের বছর। তবে বছর শেষে দেখা যাচ্ছে অর্থনীতিতে বড় কোনো কাঠামোগত সংস্কার বা পুনর্গঠন সম্পূর্ণ হয়নি। সংস্কার চলমান কেবল ব্যাংক খাতে, তাও সন্তোষজনক নয়। বছর জুড়ে বাংলাদেশ ব্যাংকের নানা সংস্কার কার্যক্রম ও কঠোর নীতির ফলে ব্যাংক খাতের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। পাহাড় সম খেলাপি ঋণ, পাচার ও অনিয়মে জড়িত অনেকের নাম এসেছে প্রকাশ্যে। তবে 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন হলেও গ্রাহকদের পুরো টাকা ফেরতের এখনও নির্দেশনা মেলেনি। ব্যাংক খাতে সুশাসন ফেরাতে সংস্কার কার্যক্রম চালু রাখার বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার তো অনেক বিষয়ে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছেন যেগুলো প্রয়োজন ছিল। সেটা আমাদের ব্যাংকিং খাত বলি বা আমাদের যে এনবিআর বলি এবং অন্যান্য যেসব অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যেসব খাতগুলি আছে। তা আমার ধারণা যে অনেকগুলি কর্মকাণ্ডই কিন্তু পরবর্তীতে এটাকে অব্যাহত রাখার উপরে এটা সাফল্য নির্ভর করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে সরকার। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদনমুখী শিল্প খাত। সুফল মেলেনি মূল্যস্ফীতিতেও। বছর জুড়েই নিত্যপণ্যের উচ্চ মূল্য ভুগিয়েছে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে। সরকারি বেসরকারি 2 ধরনের বিনিয়োগই কমেছে। দেশে বিনিয়োগ সম্মেলন হলেও আসেনি উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে প্রায় 6%, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। সামষ্টিক অর্থনীতির কয়েকটি মৌলিক খাত রেমিটেন্স, রপ্তানি আয়, রিজার্ভ বাড়লেও সামগ্রিকভাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও মানুষের জীবনযাত্রার মানে প্রত্যাশিত সাফল্য আসেনি। কমেছে আয়, আস্থা ফেরেনি পুঁজিবাজারে, বাড়েনি রাজস্ব আদায়। রেভিনিউ জিডিপি রেশিও আমরা বাড়াতে পারিনি, যেটা অবশ্যই দরকার। আমাদের মূল্যস্ফীতিটা কমেছে, কিন্তু যেটা টার্গেট করা হয়েছিল যে ডিসেম্বরে 7%-এর মধ্যে এটা নামিয়ে আনা সম্ভব হবে, সেটা কিন্তু এখনো হয় না, যদিও প্রবণতাটা নিচের দিকে আছে। কর্মসংস্থান এবং বিনিয়োগ
এই দুই জায়গায় আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেখি। বছর জুড়েই মব ভায়োলেন্স সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আস্থা সংকটে ছিলেন ব্যবসায়ীরা। নানা সংকটে বন্ধ হয়েছে একের পর এক কারখানা, বেকার হয়েছে হাজারো শ্রমিক। সব মিলিয়ে 2025 সাল অর্থনীতির জন্য ছিল সংকট সামলানোর পাশাপাশি ভবিষ্যৎ ভিত্তি গড়ার বছর। তাই সব সংকট কাটিয়ে নতুন বছরে গতি ফিরবে অর্থনীতিতে, এমন প্রত্যাশা সবার। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। ডলার সংকট, খাদ্যপণ্যের লাগামহীন দাম, উৎপাদন ব্যয় বৃদ্ধি আর দুর্বল বাজার ব্যবস্থাপনা সব মিলিয়ে 2025 সাল জুড়ে মূল্যস্ফীতি কমিয়ে আনা ছিল অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারি হিসেবে এ হার কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনে সেই স্বস্তি চোখে পড়েনি। ফলে বছর শেষে চিত্র স্পষ্ট করে দেয় মূল্যস্ফীতির প্রকৃত চাপের গভীরতা অনেক। ফাহিম ইউসুফের প্রতিবেদন। 2024 সালের ডিসেম্বর মাসেও মোটা চালের কেজি ছিল 50 টাকা। ঠিক এক বছর শেষে এই চালের দাম হয় 65 থেকে 70 টাকা। 24 সালের শেষে প্রতি লিটার সয়াবিন তেল ছিল প্রায় 170 টাকা, যা বছর ব্যবধানে হয় 198 টাকা। টিসিবির এ তথ্যই বলে দেয় বছর শেষে নিত্যপণ্যের দামের চিত্র। প্রায় 11% খাদ্য মূল্যস্ফীতি নিয়ে শুরু হয় 2025 সাল। সবশেষ নভেম্বরে তা নেমেছে 7.36%। সার্বিক মূল্যস্ফীতিও নেমেছে 9.94 থেকে 8.29%। বছরের বেশিরভাগ সময় পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও শেষ 3 মাসে হঠাৎ দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজি প্রতি 170 টাকায় ওঠে। টিসিবি এবং কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে 2025 সালের চালের মূল্য বেড়েছে গড়ে 6.5%, আটায় 10%, মসুর ডালে 15%, সয়াবিন তেলে 11%। এমনকি দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদন হলেও কয়েক দফায় মূল্য বেড়েছে 20%। ডলার সংকট, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কমেনি কৃষি পণ্যের দাম। এর সঙ্গে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ সামগ্রিক অর্থনীতিতে বাড়িয়েছে অনিশ্চয়তা। একটা শ্রেণী তৈরি হয়েছে, মধ্যস্বত্ব শ্রেণী বা স্থানীয় প্রভাবশালী, তারা কৃষকদের নামে এই কৃষি ঋণটা নিয়ে আবার তাদের কাছেও কিন্তু আপনার অতিরিক্ত মুনাফা হাই রেটে কিন্তু সেখানে তাদের কাছে বিনিয়োগ করছে। অর্থনীতিবিদদের মতে সময়মতো কার্যকর সিদ্ধান্ত ও সরকারের বাজার ব্যবস্থাপনার ঘাটতিতে মূল্যস্ফীতি বেড়েছে। শেষের দিকে এসে পেঁয়াজের দাম সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই। অপরদিকে আলুর যে বাজারে ধস নেমেছে সেটাও রিকভার করা সম্ভব হয় নাই। কাজে এক্ষেত্রে সরকারের একটা ম্যানেজমেন্ট ব্যর্থতা আছে। সরকার বা বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের পরিমাণ বাড়িয়েছে, কিন্তু যে হারে ইনফ্লেশন সেই হারে কৃষি ঋণ বাড়ে নাই। 2026 সালে মূল্যস্ফীতি কমবে এমন প্রত্যাশা থাকলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে কিনা তা নির্ভর করবে নীতি, তদারকি আর কৃষক ভোক্তার সুরক্ষার উপর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, কেমন গেল 2025 সালের অর্থনীতি এবং নতুন বছরের প্রত্যাশা নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা দেখেছি 2025 সাল ছিল সংশোধন, পুনর্গঠন এবং সংস্কারের বছর অর্থনীতির জন্য। আসলে সংস্কার কতটা হয়েছে আপনার কাছে কি মনে হয়? সংস্কার এবং আমার মনে হয় যেটা স্থিতিশীলতা, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সংস্কার চ্যালেঞ্জ ছিল। সংস্কার মানে অর্থনৈতিক সংস্কারগুলো মানে এত সহজ না, এগুলো এখনো অনেক এজেন্ডা রয়ে গেছে। কিন্তু এই যে সামষ্টিক অর্থনীতি যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিশেষ করে এক্সটার্নাল ব্যালেন্স মানে এক্সটার্নাল যেটা মানে আমাদের যে আন্তর্জাতিক লেনদেনের যে ভারসাম্য, সেখানে যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে, এটা একটা বড় সাফল্য। কিন্তু আরেকটা হচ্ছে ইন্টারনাল ব্যালেন্স, যেখানে সামষ্টিক অর্থনীতির আভ্যন্তরীণ অর্থনীতিতে যেসব একটা বিরাট চ্যালেঞ্জ আপনারা সবাই আলোচনা করেছেন অলরেডি, যে ব্যাংকিং সেক্টরে যে ধস নেমেছিল, এটাকে যে ঠেকিয়ে আনা হয়েছে, এটা কিন্তু অনেকে মনে করেন যে এটা খুব সাধারণ ব্যাপার। এটা সাধারণ ব্যাপার না। এটাকে
হয়েছে এবং মানে এখনো আরো পথ আছে, আরো অনেক কিছু করণীয় আছে, কিন্তু বর্তমানে একটা স্থিতিশীল অবস্থা আনা হয়েছে। এখন এটার উপরে ভরসা করে আগামীতে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মকাণ্ড বাড়ানো, এগুলো আগামীতে হতে পারে। সামষ্টিক অর্থনীতির যদি স্থিতিশীলতা না আসে, তাহলে কিন্তু সমৃদ্ধি এবং সেই প্রবৃদ্ধি সংস্কারটা আসলে চলমান রাখতে হবে। জি, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি কমাতেও তৎপর ছিলেন, কিন্তু বাস্তবে কিন্তু আসলে ততটা প্রভাব পড়েনি। এর কারণটা আসলে কি বলবেন? না, মূল্যস্ফীতিটা এটা একটা বড় সমস্যা এবং সাধারণ মানুষের খুবই কষ্ট হয় যখন মূল্যস্ফীতিটা বাড়তে থাকে, কিন্তু বাড়ে নাই, সেটা একটা স্থিতিশীলতার একটা লক্ষণ। বাড়েনি এটা, এটা কিন্তু আরো কমা উচিত ছিল। এখন আপনাদের দেখতে হবে এখানে মানে আন্তর্জাতিক বাজারের সাথে এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট, এইটার উপরে কিন্তু নির্ভর করে আমাদের মূল্যস্ফীতি। যে মূল্যস্ফীতি যেখানে 10 থেকে প্রায় 14% বেড়ে গেছিল এক সময়, এটার একটা বড় কারণ ছিল কিন্তু আমাদের যে বিনিময় হারের যে সমস্যাটা দেখা দিয়েছিল, যে 30 থেকে 40% যেখানে অবমূল্যায়ন ঘটেছিল হঠাৎ, এটা একটা বড় শক অর্থনীতির জন্য। এবং এটার ফলে কিন্তু একটা হিসাবে দেখা গেছে যে আমাদের মূল্যস্ফীতির 40% কিন্তু আসছে ওই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনের মাধ্যমে। তো এখন এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনটা ঠেকানো গেছে, এক্সচেঞ্জ রেট আপনার স্থিতিশীলতা এসছে। মানে যদিও আমরা একটা নতুন নিয়ম করেছি যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, এইটা কিন্তু ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট প্রয়োজন এই এক্সটার্নাল যে স্টেবিলিটি আনা, ব্যালেন্স অফ পেমেন্টস স্টেবিলিটি আনা, এটার জন্য কিন্তু ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টটা খুবই দরকার। এখানে এটা করা হয়েছে, কিন্তু ইদানিং আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আবার ওই যে রিজার্ভ বাড়ানোর জন্য কিছু মার্কেটে ইন্টারভিন করছেন, এক্সচেঞ্জ মার্কেটে। এই রিজার্ভ বাড়ানোর একটা সবাই মনে করে এটা ভালো জিনিস, এটা তো রিজার্ভ আমাদের বাড়ছে, কিন্তু একই সাথে আমাদেরকে বলতে হয় যে আমাদের যে নীতিটা অ্যাকসেপ্ট করা হয়েছিল ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেমে কিন্তু স্বল্প মেয়াদে এটা অ্যাপ্রিসিয়েট করতে পারে, ডেপ্রিসিয়েট করতে পারে। তো ইদানিং যেটা দেখা গেল গত 4-5 মাসে কিছু অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে, মানে ডেপ্রিসিয়েশনের জায়গায় অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। অ্যাপ্রিসিয়েশন হলে কিন্তু মূল্যস্ফীতির জন্য কিন্তু ভালো, অ্যাপ্রিসিয়েশন হলে এটা মূল্যস্ফীতির উপরে একটা পজিটিভ এফেক্ট আসে, মানে মূল্যস্ফীতি কমে। কিন্তু একই সাথে যখন দেখা গেল যে এটা এক্সপোর্টারদের জন্য এটা অসুবিধা, কিন্তু ইম্পোর্ট এটাতে বাড়তে পারে। আমাদের কিন্তু এখন প্রয়োজন হচ্ছে ইম্পোর্টটাকে আরো। যে আমরা আসলে দেখেছি যে রেমিটেন্সও বেড়েছে, যে রেমিটেন্স বেড়েছে, রপ্তানি আয় বেড়েছে, রিজার্ভও কিন্তু রিজার্ভও বাড়া উচিত। না হলে হয় কি, ইম্পোর্ট না বাড়লে ওই যে এক্সচেঞ্জ রেট অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে, এবং সেখানেই বাংলাদেশ ব্যাংক সক্রিয় হয়ে উঠছেন যে ভাই এক্সচেঞ্জ রেট অ্যাপ্রিসিয়েট করলে তো ক্ষতি আছে, এক্সপোর্টারদের ক্ষতি বিশেষ করে। কিন্তু এখানে আবার মূল্যস্ফীতির জন্য কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা ভালো। যে আমরা দেখেছি যে রেমিটেন্স, রপ্তানি আয়, রিজার্ভ বাড়লেও আসলে সামগ্রিকভাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও মানুষের জীবনযাত্রার মানে কিন্তু আমরা তেমন কোনো সাফল্য দেখিনি গেল বছরটা। এই বিষয়ে আসলে আপনার কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, জীবনযাত্রার মান, শুনেন আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি কমে গেছে, সেটা ঠিকই, 4%-এর নিচে নেমে যাবে, কিন্তু 4%-এর কিন্তু এটা প্রবৃদ্ধি। কেউ যদি মনে করেন যে না আমাদের অর্থনীতি সংকুচিত হচ্ছে, কিন্তু সংকুচিত হচ্ছে না, আমাদের প্রবৃদ্ধিটা কম হচ্ছে, এটা আমাদের খেয়াল করা দরকার আছে। কিন্তু বাংলাদেশ অর্থনীতির যে ইনহেরেন্ট একটা ইন্টারনাল যে মোমেন্টাম আছে, গ্রোথ মোমেন্টাম, এটা ইজিলি 5-6% হওয়ার কথা, তো সেটা আমরা আশা করছি না এখন। তবে ইলেকশনটা ঠিক মতো আমরা আশা করছি
এটার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করছে, বিশেষ করে বিনিয়োগ, দেশীয় বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগ বিনিয়োগকারী না বাড়ার সবাই কারণে কিন্তু অপেক্ষায় আমাদের আছে। কর্মসংস্থানও বেড়ে গেছে, কমে গেছে কর্মসংস্থানের অনেক কমে গেছে, কর্মসংস্থান বাড়েনি। না, বিনিয়োগ কিন্তু একেবারে বিনিয়োগ বাড়ে নাই উল্লেখযোগ্যভাবে, কিন্তু বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ কিন্তু যেখানে আপনার জাতীয় উৎপাদের 30% হতো, সেখানে এখন 29 এবং 29-এর নিচে নেমে গেছে, 28-29-এর মাঝামাঝি চলে গেছে। সো সেটা আরো বাড়ানোর দরকার, কিন্তু এটা আমাদের ইলেকশনের পরে ছাড়া আগে আমরা কিছু আশা করতে পারি না। তবে যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা প্রয়োজন বিনিয়োগের জন্য, প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য, এই স্টেবিলিটিটা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা ফাউন্ডেশন, এটা একটা ফাউন্ডেশনাল রিকোয়ারমেন্ট। এটা আমরা আপনার কাছে আসলে নতুন বছরে অর্থনীতি নিয়ে আপনার প্রত্যাশাটা জানতে চাই। আমি তো অপটিমিস্টিক নতুন বছরের জন্য, কারণ আমাদের সামনে একটা ইলেকশন আছে, যে ইলেকশনে আমরা ইলেকশনের ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন একটা হবে বলে আমরা সবাই আশা করছি, এবং আমরা লক্ষণও দেখছি তাই হবার। সুতরাং এই ইলেকশনটা হয়ে গেলে কিন্তু আমাদের বিনিয়োগকারীরা, বিশেষ করে অনেক বৈদেশিক বিনিয়োগকারীরা অনেক প্রস্তাব দিয়েছেন, কিন্তু ওনারা অপেক্ষা করে আছেন, এবং দেশীয় বিনিয়োগকারীরা তারা এখন যেগুলো মেইনটেনেন্স আছে এবং অপারেশনাল যে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যা লাগে সেগুলি ওনারা করছেন। কিন্তু এই জন্য আমরা বলছি বাংলাদেশ ব্যাংকে, যাতে করে আমদানিটা আরো ফ্রিলি হতে পারে, এখানে কোনো বাধা বিপত্তি থাকা এগুলি সব রিমুভ করা দরকার আছে। আমদানিটা আরো জোরালো হলে, এদিকে রেমিটেন্স আসছে, এক্সপোর্টটা অনেক কমে গেছে, কিন্তু এক্সপোর্ট আছে। কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ফ্রন্ট লোডিং, যে বিশেষ করে আমেরিকাতে যে রেসিপ্রোকাল ট্যারিফ যে দেওয়া হয়েছিল, অনেকে করছেন কি ওই ট্যারিফের জন্য তারা জানেন যে ক্রিসমাসের সময় অনেক অর্ডার দিবে, ওগুলো ট্যারিফের জন্য অনেক দাম বেড়ে যাবে, তো তারা করছে কি ওই 6 মাস ক্রিসমাসের অনেক আগে থেকেই, মানে এপ্রিল থেকে আপনার সেপ্টেম্বর পর্যন্ত তারা ফ্রন্ট লোডিং করেছে এক্সপোর্ট অর্ডারস। সেই জন্য এখন দেখা যাচ্ছে যে এক্সপোর্ট গ্রোথ কম হচ্ছে, সেটা একটা বড় কারণ। আমি বলছি না যে এটাই। জি, আমরা আশা করব অর্থনীতির গতি ফিরে পাবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, 2025 সালের অর্থনীতি এবং নতুন বছরের প্রত্যাশা নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত ছিলেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর। দেখছেন দেশ বাণিজ্য। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার পুঁজিবাজারকে অর্থনৈতিক গণহত্যার শিকারে পরিণত করেছে। 5 আগস্টের পর গত 17 মাসে সূচক কমেছে 1150 পয়েন্টের বেশি। এসব কথা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সকালে রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, এই সময়ে বাজারে দৈনিক লেনদেন 1,500 কোটি থেকে 350 কোটি টাকায় নেমেছে। এছাড়া টোটাল মার্কেট পি রেশিও 9-এর নিচে নেমেছে, যা বিঘ্ন পুঁজিবাজারে বিরল বলেও জানান তিনি। বিনিয়োগকারীরা বলেন, এমন বাস্তবতায় পুঁজিবাজারে নতুন আসবে না, তাই উদ্যোগ নিয়ে আগামী 3 মাসের মধ্যে পদ্মা সেতুর মাঝামাঝি নেসলে, ইউনিলিভার ও মেটলাইফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বাজারে তালিকাভুক্ত করতে হবে। এছাড়া 5টি ব্যাংকে শেয়ার হোল্ডারদের নতুন সঠিক হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার প্রদানের আহ্বান জানান তারা। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ।